হয়তো হাজব্যান্ড ওয়াইফ আসছে, ছোট বাচ্চাটাও আছে, বর্ডার ক্রস করার সময় দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারণে আসতে পারলো না, বাচ্চাটা রয়ে গেল। সেই বাচ্চাটার ক্ষেত্রে যদি কেউ স্পন্সরশিপ দিয়ে নিয়ে নিতে চায়, সেক্ষেত্রেও তো দেখা যাচ্ছে $3,500 তাকে স্পন্সরকে দিতে হবে। আপনি একটা বাচ্চা টেক কেয়ার করবেন, আপনাকে যদি গভর্নমেন্ট আরও রেসপন্সিবল করতে চায়, আপনি কোর্টে তাকে হাজির করবেন না। ফ্যামিলি কোর্টে গিয়ে এই যে মানে লং টার্ম ফস্টার কেয়ারে নেবেন, আপনি নিয়ে গেলেন, তারপর আর কোনো খবর নেই, এই বাচ্চাটার কি হবে? যদি ডিপোর্টেশন অর্ডারের তারিখের মধ্যে যদি চলে না যাওয়া হয়, তাহলে গ্রেপ্তারের দিন থেকে তাকে $5,000 জরিমানা দিতে হবে। সে নিজেই যদি গরিব থাকে, তাহলে এই বাচ্চাকে সে টেক কেয়ার, তখন সে স্টেটের উপর একটা বার্ডেন হবে। বিভিন্ন কারণে মানুষ এই দেশে আসতে চায়, জীবন গড়ার জন্য হোক, জীবনে ভয় পাওয়ার জন্য হোক, যে কোনো কারণেই হোক না কেন। হয়তো হাজব্যান্ড ওয়াইফ আসছে, ছোট বাচ্চাটাও আছে, বর্ডার ক্রস করার সময় দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারণে আসতে পারলো না, বাচ্চাটা রয়ে গেল। সেই বাচ্চাটার ক্ষেত্রে যদি কেউ স্পন্সরশিপ দিয়ে নিয়ে নিতে চায়, সেক্ষেত্রেও তো দেখা যাচ্ছে $3,500 তাকে স্পন্সরকে দিতে হবে। এবং শুধু তাই নয়, তার এই বাচ্চার ফ্যামিলি সম্পর্কে নানান তথ্য তার কাছে যে স্পন্সর করে নিচ্ছে তার কাছে জানতে চাইবে। আবার ডিউ ডেটে যদি বাচ্চাকে যেদিন কোর্টে যেতে বলা হবে, যদি কোনো কারণে না হয় $5,000 নেওয়া হবে। এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখবেন যদি সত্যি সত্যি এটা বাস্তবায়িত হয়? এটা কি অমানবিক ব্যাপার নয়? আপনি আমাকে অনেক আদর করেন, এটা নতুন কিছু না, আমার বয়স কম না, তারপরও আপনি আদর করেন, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এখানে প্রবলেমটা কোথায়। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটা বাচ্চা টেক কেয়ার করবেন, আপনাকে যদি গভর্নমেন্ট আরও রেসপন্সিবল করতে চায়, আপনি কোর্টে তাকে হাজির করবেন না। ফ্যামিলি কোর্টে গিয়ে এই যে মানে লং টার্ম ফস্টার কেয়ারে নেবেন, আপনি নিয়ে গেলেন, তারপর আর কোনো খবর নেই, এই বাচ্চাটার কি হবে? আপনাকে এইগুলা করে, ওই যে আপনি বললেন, মানে বলে না কলে, তো এই লোকটাকে যদি এই ভয়টা না দেওয়া হয়, এই যে নিয়ে গেল, তারপর আর বাচ্চার কোনো খবর নাই, তার এদিকে হলো না ওদিকে হলো, দুই কুলি। এই কারণটা তো আবার অনেকে নিতেও চাইবে না, ইচ্ছা থাকলেও তো নিতে চাইবে না, ঝামেলা হবে মনে করে। কিন্তু তাহলে এই বাচ্চাটা যাবে কোথায়? আপনি যদি তাকে মানে আপনার এমনিও যদি একটা দত্তক নিতে যান, আপনার অনেক পয়সা করি খরচ হয়। আপনি যদি এমনি একটা বাচ্চা দত্তক নিতে চান, হ্যাঁ, অভিভাবকত্ব নিতে চান, আপনার প্রচুর পয়সা করি খরচ হন। আপনি এখান থেকে ওই যে ঈদের নামে এনে একটা আরেকজনের বাচ্চা যে আপনি নেবেন, এখানে যদি আপনার কস্ট না ইনভলভ করা হয়, আপনার যদি ওই ধরনের অবস্থা না থাকে, ওই বাচ্চাকে আপনার যদি ওই ধরনের ব্যবস্থা না থাকে আপনার দেওয়ার মতো অবস্থা, তাহলে এই বাচ্চাটার কি হবে? তারপরে আপনি যদি তাকে এই যে যেই কোর্ট থেকে এই তার মানে ফস্টার কেয়ারের ডিসিশনটা নেওয়া হবে, ফ্যামিলি কোর্টের মাধ্যমে, তারপর ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে, এই যে এগুলো করা হবে, এইখানে যদি তাকে ঠিকমতো রেসপন্সিবল না করে, তার যদি ভালো টাকা পয়সা না থাকে, তাহলে এই বাচ্চা সে পালবে কীভাবে? সে নিজেই যদি গরিব থাকে, তাহলে এই বাচ্চাকে সে টেক কেয়ার করে, তখন সে স্টেটের উপর একটা বার্ডেন হবে। কারণ এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে, অফকোর্স আমি একজন ইমিগ্রেশন অ্যাডভোকেট, হ্যাঁ, এবং আমি আই এম প্রাউড টু বি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে, এই দেশটা তো শুধু এরাই সব না, যে সিটিজেন আছে, যে কাজ করলো, ওদের ট্যাক্সের পয়সা, অ্যাসাইলাম করতে, এই যে এগুলো করতে কোনো পয়সা দিতে হয় না। তো এই যে এনাদের ট্যাক্সের টাকায় যে এই জিনিসটা, তাদেরকে যদি এইভাবে করে রেসপন্সিবল না করা হয়, তাদের থেকে যদি কোনো এই যে মানিটারি বা ফিনান্সিয়ালি এইভাবে যদি শেয়ারিংটা না করা হয়, তাহলে এই টাকাটা দেবে কে? এই টাকাটা দিবে কে? তাইলে যারা ট্যাক্স পেয়ার তাদের উপরে যাবে, তখন আপনি তাদেরকে এন্টি ইমিগ্রেন্ট বানিয়ে ফেলতেছেন। কিন্তু এদের নিজেদের পয়সায় যদি এরকম কিছু করা যায়, এটা যদি দেখানো যায় আমরা তাদের উপরে এরকম রেসপন্সিবল করতেছি, তখন একটা বড় সহনীয় হবে। নাহলে তো ট্যাক্স পেয়ারের উপর দিয়ে সব কিছু যাচ্ছে। অ্যাসাইলামের জন্য যে হোল প্রসেস, এই যে এত ইমিগ্রেশন কোড এটসেট্রা, এগুলোর জন্য এক পয়সা দিতে হয় না। তো এই টাকাটা তো ট্যাক্স পেয়ারের পয়সা, তাদের কথাটাও চিন্তা করেন। হ্যাঁ, তো তখন মানে আমি বলতেছি না যে যারা সিটিজেন তাদের প্রতি, মানে এটা আমেরিকার একটা দায়িত্ব আছে, কিন্তু কথা হচ্ছে এটার সহনীয় পর্যায়ে নিয়ে আসা। নাহলে তো তাদের উপরে তার মেইন কথাটা হচ্ছে তারা কেমন রাগ তাদের উপর, যে এরা আসতেছে, এরা কোনো মানে কন্ট্রিবিউট করতেছে না, আমাদের পয়সার উপরে যাচ্ছে। তো এই সমস্ত কারণে, বা এই যে আইস যে এনফোর্সমেন্ট করবে, এই যে 100,000 নতুন বেড করবে, এই টাকাটা দেবেটাকে? তখন এই সাধারণ মানুষগুলা তখন এন্টি ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে। ফলে যদি তারা এই টাকাটা দিতে হয় এই বাচ্চাটাকে নেওয়ার জন্য, যদি এই মানে এই যে কস্টটা, আপনি যদি অন্য কোনোভাবে নিতে যান তখনও কস্ট আছে।
এখনো আমি যেহেতু এই পুরো ব্যাপারটা দেখি নাই, কিন্তু যদি এরকম মানে এটা তো আলটিমেটলি এখনো আতুর ঘরে কি মানে এরকম যে কত বিল হয়, কত কমিটিতে কত কিছু আছে, আপনার মানে আপনার ধারণা আছে, কিন্তু আমি জানি অনেকের এই ধারণাটা নাই। এগুলো বহু দিল্লি বহু দূর এগুলো হতে, আগে হোক না, তারপর দেখা যাবে। আপনার কথার মধ্যে একটা খুব চমৎকার যুক্তি আছে যে আসলে যাতে এই আমরা যারা সিটিজেন আছি বা যারা আছে তাদেরকে যে যারা ইমিগ্রেন্ট হিসেবে আসতে চায় তাদের বিপক্ষে যাতে না যায়, সে কারণে তাদের খরচগুলো তারাই করুক, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের পেছনে খরচ না করে, তাই তো? তারা দিতে রাজি আছে, তবু সার্ভিসটা পাক। হ্যাঁ, সে কারণে বোধহয় যে টিপিএস এর ক্ষেত্রে আমি একটু বলি, $500 ফি বৃদ্ধির কথা বলা হয়েছে, এবং যেটা বললাম বর্ডার পাস করে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অতিরিক্ত $1500 দেওয়ার কথা বলা হয়েছে। রিভিউবল অর্ডার যদি নির্ধারিত তারিখের মধ্যে যদি উপস্থিত না হয় বা যদি ডিপোর্টেশন অর্ডারের তারিখের মধ্যে যদি চলে না যাওয়া হয়, তাহলে গ্রেপ্তারের দিন থেকে তাকে $5000 জরিমানা দিতে হবে। তো এই যে এই বিষয়গুলো, অ্যাসাইলাম ফিও নাকি বৃদ্ধি পাচ্ছে, যেটা আপনি নিজেই না, অ্যাসাইলামের কোনো ফি নাই, ফি নাই, ওইটা যদি ফি দেওয়া হয় তাহলে তাইলে যদি কিছু টাকা এখান থেকে আসে, ক্ষতিটা কি? কারণ আমরা তো ভাত খাইতে গেলেও তো টাকা লাগে, যে কোনো কিছুর জন্য টাকা লাগে। আমার কথা হচ্ছে এগুলো দিয়েও যদি সার্ভিসটা পাওয়া যায় তাহলে তো তবু ভালো। আগে সার্ভিস মানে তবু সার্ভিসটা দেখ। তাও আপনার কাছ থেকে অন্তত তাহলে আমরা বুঝতে পারলাম যে যেমন মানে আমি বিরোধী দল, মানে আমি বিরোধী দল মনে করি। জুবিনিয়াল ফি আগে তো ছিলই না, এখন সেটা $500 প্রস্তাব করা হয়েছে। এই ধরনের, অর্থাৎ এখন সব ধরনের সেবা পাওয়ার জন্য বা সুবিধা পাওয়ার জন্য যে ধরনের আবেদনই আমরা করি না কেন, সেটার পেছনে অর্থ ব্যয় করতে হবে। আমি উকিল, আমি 50 কাজ করি না, তো সবাই করতেছে, ট্রাম্প সাহেব করলো, অসুবিধাটা কোথায়? এই হলো অবস্থা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।